হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে পরিবর্তী প্রবাহ চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হবে। কিভাবে পড়লে থার্ড সেমিস্টারে 35-এর মধ্যে 35 পাওয়া যাবে, চলো আগে সেই বিষয়ে আলোচনা করে নিই। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কোনটার পর কি করব, কি করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে, নাম্বার 1, যে কোনো চ্যাপ্টারের, যেমন পরিবর্তী প্রবাহ ধরে নাও, ওয়ান শর্ট ভিডিও আগে দেখে নাও। ওয়ান শর্ট ভিডিও, আচ্ছা ওয়ান শর্ট ভিডিও কোথায় পাবো? প্রথম আগে এটা বলে দিই, এই চ্যানেলে ক্লাস 12-এর কমপ্লিট সিলেবাস দেয়া আছে, মানে থার্ড সেম প্লাস ফোর্থ সেম কমপ্লিট দেওয়া আছে। চ্যাপ্টারগুলো দুই রকমভাবে দেওয়া আছে, একটা লেকচার ওয়াইজ, মানে একটা চ্যাপ্টারে হয়তো 4টা 5টা 6টা 7টা, যেমন চ্যাপ্টারের লেন্থ সেই অনুযায়ী টপিক ওয়াইজ লেকচার ওয়াইজ চ্যাপ্টারটা কমপ্লিট করা আছে। আর এক রকমভাবে করা আছে, ওয়ান শর্ট ভিডিও দেওয়া আছে, মানে একটা ভিডিওতেই চ্যাপ্টারের সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। তো দুই রকমভাবেই তুমি চ্যাপ্টার পেয়ে যাবে, সমস্ত চ্যাপ্টারগুলো। ওকে, আচ্ছা, তো প্রথম যেটা তোমার কাজ হবে, আগে যে কোনো চ্যাপ্টারের ওয়ান শর্ট ভিডিও দেখে নাও। যেমন আমি পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারের কথা বলছি, এসএ চ্যাপ্টারের। তো তুমি এই চ্যাপ্টার যখন পড়তে যাবে, প্রথম কাজ হবে এই চ্যাপ্টারের ওয়ান শর্ট ভিডিও দেখে নেওয়া। কোথায় পেয়ে যাব? ক্লাস 12 ওয়ান শর্ট ভিডিও প্লেলিস্টে। এই প্লেলিস্টে চলে যাবে, এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, এটা লেখা আছে। সেখানে ক্লাস 12-এর যে ওয়ান শর্ট ভিডিওগুলো আছে চ্যাপ্টারের, সেগুলো পেয়ে যাবে। সেখান থেকে পরিবর্তী প্রবাহের ওয়ান শর্ট ভিডিও দেখে নাও, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই প্লেলিস্টের। তো ডিসক্রিপশন থেকেও দেখে নিতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনে, বা তুমি প্লেলিস্ট থেকেও দেখতে পারো। বুঝতে পারলাম? প্রথম কাজ ওয়ান শর্ট ভিডিও দেখা। আচ্ছা, ওয়ান শর্ট ভিডিও দেখলে কি হবে? ওয়ান শর্ট ভিডিওতে এক্সামের জন্য যা কিছু প্রয়োজন, কনসেপ্ট, থিওরি, নিউমেরিক্যালস, এভরিথিং বলা আছে। ঠিক আছে? তো ওয়ান শর্ট দেখা মানে সেই চ্যাপ্টার সম্পর্কে এভরিথিং কমপ্লিট হয়ে যাওয়া এক্সামের জন্য। নেক্সট 2 নম্বর, সেই চ্যাপ্টারের ডিটেলস ভিডিওতে চলে যাও। আচ্ছা, এটা আমি অপশনাল কেন বলবো, তার রিজনটা শুনো। যেমন ওয়ান শর্ট বললাম, দুই রকমভাবে ভিডিও দেওয়া আছে, একটা ওয়ান শর্ট আর একটা ডিটেলস। তো ডিটেলস ভিডিও কোথায় পাবে? আগেই বললাম, প্লেলিস্টে যাবে, দেখবে লেখা আছে পরিবর্তী প্রবাহ, সেই প্লেলিস্টে চলে যাবে। সেখান থেকে লেকচার ওয়াইজ, টপিক ওয়াইজ চ্যাপ্টারটাকে কমপ্লিট করা আছে, বা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে এই চ্যাপ্টারের। আচ্ছা, এটা কখন দেখব? ওয়ান শর্ট তো দেখা হয়ে গেছে। ওয়ান শর্ট দেখার পর তোমার যদি মনে হয় যে আমি ফিজিক্সের বইটা যখন খুলব, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন আমি জানতে চাই, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইনের মানে জানতে চাই, সব থেকে সহজ ভাষায় যত সম্ভব সুন্দরভাবে ব্যাখ্যা করে, যাতে পুরো চ্যাপ্টারটা জলের মতো সহজ হয়ে যায়, তাহলে আমি তোমাকে বলবো তুমি ডিটেলস ভিডিওতে চলে যাও। ডিটেলস ভিডিও কোন কাজের? তোমার কনসেপ্টটাকে একদম বেসিক থেকে ম্যাক্সিমাইজ করায়, স্ট্রং করে দেওয়া, মানে কোনো কিছু তোমার কনসেপ্টে ভুল ত্রুটি এই বিষয়গুলো থাকবেই না। একদম শক্তভাবে তুমি পরিষ্কার হয়ে যাবে যে কোনো কনসেপ্ট নিয়ে, একদম জলের মতো সহজ ভাষায়, যত সম্ভব সহজ ভাষা ইউজ করা হয়েছে, যাতে তোমার কোনোরূপ সমস্যা না হয় বুঝতে। তো ডিটেলস ভিডিও দেখা, আগে ওয়ান শর্ট ভিডিও দেখতে বলবো, ডিটেলস ভিডিও দেখে নেওয়া মানে সেই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস, ছোট ছোট বিষয় বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, কোনো কনসেপ্টকে ছাড়া হয়নি। বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন যাতে তুমি বুঝতে পারো সেইভাবে পড়ানো হয়েছে। তো তুমি এরপরে ডিটেলস ভিডিও দেখে নাও। এটা আমি তখনই দেখতে বলবো যদি তুমি ফিজিক্স নিয়ে প্রচুর ইন্টারেস্টেড থাকো, যে আমি জানতে চাই এখানে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, এটা কেন হয়, এটা কিসের জন্য হচ্ছে। তুমি যদি কাহিনীটা জানতে চাও, পেছনের গল্পটা, যেটা কোনো কিছুই চাইছো না যে আমি চ্যাপ্টার সম্পর্কে না জানি, এরকম না হয়, তাহলে তুমি ডিটেলস ভিডিও দেখো। কিন্তু প্রথমে ওয়ান শর্ট ভিডিও অবশ্যই দেখবো। ঠিক আছে? নেক্সট 3 নম্বর, এবার কি করব? 3 নম্বর এখানেই লিখি। এরপরে চলে যাও থার্ড সেম এমসিকিউ এ। তার কারণ হচ্ছে
থার্ড সেমিস্টার তো পুরো এমসিকিউ, তো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করতে হবে, হ্যাঁ কি না? তো তুমি থার্ড সেম এমসিকিউ এই প্লেলিস্টে চলে যাও, বারবার রিপিট করছি, সমস্ত প্লেলিস্ট ডিসক্রিপশনে পেয়ে যাবে বা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, যেটা সুবিধে। সেখানে গিয়ে থার্ড সেম এমসিকিউ দেখো, সেখানে কী করা হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে, সেখান থেকে এমসিকিউগুলো দেখে নাও। তাহলে তো আমাকে চ্যাপ্টার পুরো কমপ্লিটই হয়ে গেল, দেখে নাও। 4 নম্বর কী করব, আচ্ছা বলো। এমসিকিউ এর ক্ষেত্রে বেশিরভাগ দেখবে আমাদের নিউমেরিক্যালসগুলোই বেশি করতে হয়, ম্যাথসগুলোই বেশি করতে হয়। তো ম্যাথস করার জন্য কী প্রয়োজন, নিউমেরিক্যালস করার জন্য কী প্রয়োজন, ফর্মুলা। তো সাধারণত আমরা যেভাবে অঙ্ক করি, হয়তো বই বা নোটস নিয়ে বসি যে কোনো চ্যাপ্টারে অঙ্ক করার সময়, তো ফর্মুলাগুলো বারবার একটু দেখতে হয় যে এই বই থেকে বা নোটস থেকে, তো এটা বারবার সমস্যা, অসুবিধে। তো কি করা হয়েছে, তোমাদের এই সমস্যার সমাধানের জন্য ক্লাস 12-এর কমপ্লিট যতগুলো ফর্মুলা আছে, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, ঠিক আছে, যতগুলো ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ, যে ফর্মুলাগুলো কিসের জন্য লাগবে, তোমার অঙ্ক করতে গিয়ে লাগবে। তো চ্যাপ্টারের নাম লেখা আছে, ফর্মুলা লেখা আছে, চ্যাপ্টারের নাম লেখা আছে, ফর্মুলা লেখা আছে, চ্যাপ্টার ওয়াইজ সব ফর্মুলাগুলো একটা ভিডিওতেই লিখে দেওয়া হয়েছে। সেই ভিডিওটার নাম কি, সেই প্লেলিস্টের নাম কি, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা। এই প্লেলিস্টেই একটাই ভিডিও আছে এই ফর্মুলাটা। সেখান থেকে কি করবে, সেই ভিডিও থেকে ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো নিজে নোটস করে নিলে। এর প্লাস পয়েন্ট কী হবে, যে কোনো চ্যাপ্টার রিভিশন করতে যাচ্ছ, সেই নোটসটা, সেই খাতাটা সবসময় পাশে রাখো, যেহেতু চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে, সেই সামনেই থাকবে সব সময়, বেশি খোঁজাখুঁজি করতে হবে না। এছাড়া আরও কি প্লাস পয়েন্ট হবে, যে কোনো সময় ফাঁকা বসে আছো, সেই নোটসটা হয়তো একটু দেখে নিচ্ছ, চোখ বুলিয়ে নিচ্ছ, তাহলে কী হবে, রিভিশন হতে থাকবে ফর্মুলাগুলো। এছাড়া আর একটা কাজ করতে পারো, আমরা সাধারণত কী করি, যে যেখানে পড়তে বসে সাধারণত টেবিলে হোক বা যেখানেই পড়তে বসে, তার সামনে কী করে আমরা অনেক সময় নোটস সামনে চিপকে রাখি, দেয়ালে হোক বা সাঁটিয়ে রাখি, যাতে সবসময় আমাদের চোখে পড়ে। তো তুমি সেই নোটসগুলোকে, চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলোকে সামনে সবসময় দেয়ালে টাঙিয়ে রাখতে পারো, যাতে চোখে দেখলে আমার রিভিশন হয়ে যায়। তো এত কিছু হেল্প তুমি নিতে পারো এই ফর্মুলাগুলো থেকে। এবার যেহেতু এখানে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা আছে, তো তুমি এক কাজ করতে পারো, শুধু এখন থার্ড সেম লিখতে পারো, ফোর্থ সেমগুলো পরে লিখতে পারো, বা থার্ড ফোর্থ দুটোই লিখে নাও। থার্ড সেমেরগুলো এখন পড়ো, ফোর্থ সেমেরগুলো ফোর্থে গিয়ে পড়বে, যেটা সুবিধা তুমি করতে পারো। 5, এরপর কি করব, এরপর আমি যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা সেকেন্ড মিনিটকে কাজে লাগানোর। তো আমরা সাধারণত সবসময় অবশ্যই পড়াশোনা করতে করতে একটু বোরিংনেস আসে, বিরক্ত লাগে, তখন আমরা একটু হয়তো শুয়ে থাকি, রেস্ট করি, সে সময় একটু মোবাইল দেখি। তো এই সময়টাকেও তুমি কাজে লাগাতে পারো। শুয়ে শুয়ে তার পড়তে ভালো লাগবে না, শুয়ে শুয়ে হয়তো মোবাইল স্ক্রল করছি, রিলস দেখছি, শর্টস দেখছি, সামথিং এরকম কোনো কিছু, ইউটিউব দেখছি। তো তুমি এই সময়টাকেও কাজে লাগাতে পারো, কার মাধ্যমে, থার্ড সেম শর্টস এই প্লেলিস্টে চলে যাও। এর আর একটা প্লেলিস্ট বলে দিচ্ছি, ক্লাস 12 শর্টস। তো আগে আমি প্রথমটা বলবো, কারণ ক্লাস 12-এ তো সব কিছু অ্যাড আছে, থার্ড প্লাস ফোর্থ, আমি এটা শুধু থার্ড সেমের জন্য। তো থার্ড সেম শর্টস এই প্লেলিস্টে চলে যাও। এই প্লেলিস্টে গিয়ে তুমি, এখানে কি দেওয়া আছে, শর্টস মানে আমরা জানি 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের ভিডিও, ঠিক আছে। সেখানে এক একটা ভিডিওতে এক একটা এমসিকিউ এক্সপ্লেন করা হয়েছে, কী করে করতে হবে না করতে হবে, যে এমসিকিউগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তুমি থার্ড সেম শর্টসে গিয়ে কী করতে পারো, এমসিকিউগুলো স্ক্রল করছো হয়তো শর্টসগুলোয়, সাথে সাথে কী হয়ে যাচ্ছে, তোমার রিভিশন হতেই থাকছে। এটা একদম মানে ফাঁকা সময়ের জন্য রিভিশন করার জন্য যদি বেস্ট সব থেকে বলো, এর থেকে বেস্ট কিছু হতে পারে না থার্ড সেম শর্টস থেকে, একদম বেস্ট থেকে বেস্ট। ফাঁকা সময় দেখেই যাচ্ছ, তোমার রিভিশন হতেই থাকছে। আলাদা করে প্রয়োজন, সাধারণত আমরা কী করি, এখন পরিবর্তী প্রবাহ পড়ছি, ভুলে গেছি তড়িৎ ক্ষেত্র। তো যেহেতু শর্টসগুলো সবই দেওয়া আছে, তোমার স্ক্রল হতেই আছে, মাথায় আসবে, সবসময় রিভিশন হতেই থাকবে, এত প্লাস পয়েন্ট। এছাড়া তুমি ক্লাস 12 শর্টসও দেখতে পারো, বুঝতে পারলে, সেখানে ক্লাস 12-এর সমস্ত শর্টসগুলো দেওয়া আছে। তো প্রথমে আমি এটা বলবো, তার সাথে এটা দেখতে পারো। আচ্ছা 6, আর কিছু করতে হবে, চলো লাস্ট বলছি। সাধারণত একটা কোয়েশ্চেন আসবে যে আগে কোয়েশ্চেন কেমন হতো একটু জানতে চাই। এখন তো এবার ধরো তোমাদের এমসিকিউ হয়ে গেল, থার্ড সেম ফোর্থ সেম ভাগ হয়ে গেছে, কিন্তু আগে তো একসাথেই হতো। তো তুমি একটু জানতে চাইছো আগে কোয়েশ্চেনগুলো কেমন ছিল। এবার তুমি বলে স্যার আগে তো কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, একদম সঠিক, কোয়েশ্চেন প্যাটার্নটা পুরোটাই আলাদা ছিল, কিন্তু সেখানেও তো কিছু এমসিকিউ থাকতো। আর কিছুই বা আলাদা, তুমি ভাবে দেখো, আগে যেটাকে লং হিসাবে লিখতে হতো, ম্যাথসটা করে দেখাতে হতো, এখানে ম্যাথসটা করতে হবে না, শুধু এমসিকিউ থেকে খুঁজতে হবে কোনটা সঠিক। তো জিনিস তো সেমই থাকছে, কোয়েশ্চেন তো ওগুলোই, ওর শুধু এমসিকিউ ফর্ম চলে এসছে, ঠিক আছে। তো তুমি অন্তত সেই কোয়েশ্চেনগুলো দেখে একটা আইডিয়া নিতে পারো যে আগে কোয়েশ্চেন কেমন হতো বা কিছু, কারণ সেই হিসাবেই তো আমরা এক্সাম দিতে যাই, ঠিক আছে। তো তুমি কি করতে পারো, এখানে প্রিভিয়াস ইয়ার্স সলিউশন চলে যেতে পারো, প্রিভিয়াস ইয়ার্স
সলিউশন। এখানে কি করা আছে বলে দিই, সলিউশন, এই প্লেলিস্টে চলে যেতে পারো, ক্লাস 12 লেখা আছে, ক্লাস 11এরও যেহেতু আছে। তো প্রিভিয়াস ইয়ার সলিউশনে কী করা হয়েছে, 2015 থেকে 2023 পর্যন্ত ফিজিক্সের কমপ্লিট সলিউশন দেওয়া আছে। তো তুমি বলবে স্যার কোয়েশ্চেন কোথায় পাবো, কোয়েশ্চেন খোঁজার দরকার নেই, কারণ কি ভিডিও যাবে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, সুতরাং কোয়েশ্চেন খোঁজার প্রয়োজন নেই। তুমি কোয়েশ্চেন উত্তর এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, 2015 থেকে 23 দেওয়া আছে, তুমি সেখানেও দেখতে পারো। অন্তত এমসিকিউগুলো অন্তত দেখতে পারো, নিউমেরিক্যালসগুলো দেখতে পারো, থিওরি না দেখো, চলো থিওরিকে বাদই দিলাম, এমসিকিউ আছে 14টা এমসিকিউ আসতো, সেটা দেখতে পারো। শর্ট কোয়েশ্চেনগুলো আছে, কারণ ওগুলোই তো এমসিকিউ ফর্মে আসবে, নিউমেরিক্যালসগুলো আসবে, তো সেগুলো অন্তত দেখতে পারো। তো এইভাবে তুমি এখান থেকে হেল্প নিতে পারো। তো এই বললাম এই 6টা পয়েন্ট, সমস্ত কিছু বিষয়, সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া আছে, বা এই ভিডিও মানে এই চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। ওকে, আচ্ছা চলো এবার আমরা চলে আসছি পরিবর্তী প্রবাহের এমসিকিউ এ। যেহেতু তুমি এই ভিডিও দেখছো, তার মানে আমি ধরে নিলাম তুমি অনশট ভিডিও দেখে এসছো। যদি না দেখে এসো, আগে সেটা দেখো, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করিও। ওকে, চলো প্রথম কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। I সমান 5√2 sin 100 πt অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা আরএমএস মান কত? অপশন দেওয়া আছে। তো আমরা কী জানি বলো, আই আরএমএস মানে কি? আই আরএমএস মানে হয় I0/√2। এবার I0 কোনটা? এই তো, কারণ আমরা ফর্মুলাকে জানি I সমান I0 sin ωt, এরকম ফর্মুলা, হ্যাঁ কিনা? তাহলে I0 কোনটা? এই তো এখানে। তাহলে I0 সমান কত? 5√2। তাহলে 5√2/√2 তাহলে কত হবে? 5 অ্যাম্পিয়ার। অপশন এ। পাশে সালটা লেখা আছে, কোন সালে কোয়েশ্চেনটা এসেছিল, বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, পরেরটা পড়ি, পরেরটা ট্রাই করে নিজে পজ করে। কি বলছে, একটি পরিবর্তী প্রবাহ মাত্রার সমীকরণ I সমান 3 sin ωt + 4 cos ωt হলে প্রবাহের আরএমএস মান। তার আগে এই ফর্মুলাটা জেনে রাখো, I সমান যদি এই ফর্মে থাকে I1 sin ωt + I2 cos ωt, যদি এই ফর্মে থাকে তাহলে I RMS সমান কি হয়? I RMS সমান হয় I1² + I2²/2, এটা হয় I RMS এর মানে। এবার তুমি বলো এখানে কি আছে বলো, এই ফর্মুলাটাই অনেক সময় চেয়ে না এমসিকিউ আকারে, তো মনে রেখে দিও। এখানে বলো I1 এর জায়গায় কি আছে? 3 আছে, 3² + I2 এর জায়গায় কত আছে? 4 আছে, 4²/2। তাহলে উপরে কত? 3², 9, 4² কত বলো? 16, তাহলে 9 + 16 25/2। এবার 25 মানে 5, তাহলে 5/√2 কোনটা হবে? অপশান ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেনটা কি বলছে নিজেরা ভাবি। 1.41 অ্যাম্পিয়ার শীর্ষমানের কোনো এসি এর সাহায্যে একটি তারকে গরম করা হলো। সমহারে ওই তারকে গরম করার জন্য যে পরিমাণ সমপ্রবাহ মানে ডিসি এর প্রয়োজন, তার মান হবে প্রায়। অপশান দেওয়া আছে। চলো এই জায়গাটা বুঝি। ধরে নাও একটা তার আছে, তার মানে অবশ্যই রোধ, ঠিক আছে, তার কিছু রোধ আছে। তো এই তারের মধ্যে এসি কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, যার শীর্ষ মান কত মানে I0 কত বলে দিয়েছে, I0 বলে দিয়েছে 1.41 অ্যাম্পিয়ার। এসি মানে কি, কারেন্টের মান তো চেঞ্জ হতেই আছে, মান আর ডাইরেকশন চেঞ্জ হতেই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি, সেই যে ম্যাক্সিমাম মানটা কিসের, এসির, যে কারেন্টটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, যে এসি কারেন্টটা, তার ম্যাক্সিমাম মান শীর্ষ মান 1.41। তো অবশ্যই যেহেতু কারেন্ট যাচ্ছে, এর ওপর হিট উৎপন্ন হবে, I সমান I², এই ফর্মুলা দিয়ে। তো তারকে গরম করবে, হিট হবে। তো বলছে যে আমি কি পরিমাণ ডিসি কারেন্ট ব্যবহার করব, সমহারে ওই তারকে গরম করার জন্য কি পরিমাণ ডিসি কারেন্ট ইউজ করব, যাতে আগে যেমনভাবে গরম হচ্ছিল এখনও যেন সেমভাবেই গরম হয়। আগে এসি ইউজ করছিলাম, এখন ডিসি ইউজ করব। তো মনে রাখবা, ডিসি মানে কি একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু থাকে, আর এসি তো চেঞ্জ হতেই থাকে। তো তুমি যদি ডিসি আর এসিকে তুলনা করতে চাও, তাহলে আইডিসি সবসময় এসির আরএমএসের সাথে সমান হয়, এটা মনে রাখবা। ডিসির কারেন্ট আরএমএসের সাথে কি হয়, এসির আরএমএসের সাথে সমান হয়। ওকে, এটা মনে রাখিও। তাহলে আই আরএমএস মানে কি I0/√2। এবার I0 এর ভ্যালু কত? ম্যাক্সিমাম 1.41, আর √2 এর ভ্যালু 1.41, তাহলে 1 অ্যাম্পিয়ার, এটা হবে উত্তর। অপশান ডি সঠিক। পরের কোয়েশ্চেন কী বলছে দেখো না, বুঝতে পারলাম তাহলে। ডিসি আর এসির আরএমএস সমান। সাইনধর্মী পরিবর্তী প্রবাহের শীর্ষমান ও আরএমএস মানের অনুপাত কত? অপশান দেওয়া আছে। আচ্ছা বলো আগে আরএমএস মানে কত? আই আরএমএস সমান I0/√2, যেখানে I0টা কি, শীর্ষমান। এবার তুমিই বলো কার কার অনুপাত চেয়েছে। প্রথমে কে বলেছে? শীর্ষমান, পরে আরএমএস। তাহলে আমাকে চেয়েছে I0 কি চেয়েছে? আই আরএমএস চেয়েছে। তাহলে I0/RMS করলে √2 চলে গেল, হ্যাঁ কিনা? তাহলে তুমি বলো I0 = IRMS কত হবে? বুঝতে পারলাম, I0 আগে চেয়েছে, IRMS পরে, তাহলে I0/RMS, তাহলে √2 এর পাশে চলে গেল, তাহলে √2 = 1, নিচে কিছু নেই মানে কত আছে? 1।
তাহলে √2:1, বুঝতে পারলাম, √2:1, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো মেটাই। ওকে, পরের কোয়েশ্চেনটা পড়ো, নিচেরটা কী বলছে, পজ করে ট্রাই করো। নিচের কোয়েশ্চেন বলছে একটি এসি উৎসে তাৎক্ষণিক তড়িৎচালক বল ই সমান দেওয়া আছে, তাহলে ই সমান কত দেওয়া আছে, ই সমান 200 sin 314t এত ভোল্ট বলেছে। এক্ষেত্রে আরএমএস ভোল্টেজ এবং উৎসের কম্পাঙ্ক কত। আচ্ছা, তো এটাকে আমরা কার সাথে তুলনা করবো, ই সমান E0 sin ওমেগা টি, এইভাবে তুলনা করব, ঠিক আছে। আচ্ছা, এবার বলো চেয়েছে কি, চেয়েছে আরএমএস ভোল্টেজ আর উৎসের কম্পাঙ্ক। মনে রাখবা যখন দুটো উত্তর চাইবে না, তখন দুটো উত্তর নাও বের করতে হতে পারে, একটা বের করে আমরা করে দিতে পারি। কী করে, চলো দেখে নাও। কোথায় অমিল আছে দেখো, একটাও মিল নেই। দেখো ভোল্টেজ 1.41, 141, 141, তাহলে ভোল্টেজের দুটো মিল আছে দেখো, এটা এটা, ঠিক আছে। তাহলে ভোল্টেজ এখন আমরা বের করব না, যেটার মিল নেই সেটা বের করবো। কেন বলো তো, কারণ যেটা আসবে সেটাই উত্তর। 5 হার্জ, 50 হার্জ, 500 হার্জ, সবগুলো আলাদা হার্জ কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক বের করব, ঠিক আছে। কারণ ভোল্টেজ বের করলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, যদি এটাও সঠিক উত্তর হয় তাহলে। আর যদি কম্পাঙ্ক বের করি, যেটা আসবে সেটাই উত্তর, তাহলে খাটতে কম হবে, তাই কম্পাঙ্ক বের করি। তো যেটা অপশানে একটাই থাকবে, আলাদা আলাদা সবগুলোতে থাকবে, আগে সেটা বের করার চেষ্টা করব। তো কম্পাঙ্ক এফ সমান কী হয় বলো, ω/2π। আচ্ছা, ওমেগা মানে কত, সাইন ওমেগা টি, তাহলে ওমেগা জায়গায় কত আছে 314, পাই মানে কত বলো 3.14। তো এটাকে কাটো, এটাকে কাটলে 100 হয়ে যাবে, তাহলে 2/100 মানে 50 হার্জ। তাহলে বলো কম্পাঙ্কে 50 কোনটা আছে, 50 50 এটা, তাহলে উত্তর এটা হবে, কারণ বাকি কোথাও আর 50 নেই। বুঝতে পারলাম, তবু আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো কী চেয়েছে আরএমএস, তাহলে আরএমএস মানে কি বলো, আরএমএস মানে E0/√2। এবার E0-এর ভ্যালু কত বলো 200, আর √2-এর ভ্যালু কত 1.41, বা এইভাবে ভাবতে পারো। আর একটা বলে দিচ্ছি ক্যালকুলেশন, এটা √2 হয়ে গেল, এটাকে √2 × 100 ভাবতেই পারি তো, হ্যাঁ কি না বলো, √2 × 200/√2, তাহলে এটা কেটে গেলে কত হবে, √2 মানে 1.41, তাহলে 141 আশেপাশে। দেখো বুঝতে পারলে, তো এইভাবে আমরা করতে পারি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 50 হার্জ সরবরাহ লাইনে সংযুক্ত, তাহলে তড়িৎ বিভবের শীর্ষ মান হলো, অপশান দেওয়া আছে। তো মনে রাখবে যখন কোনো এসি এর মান দেওয়া থাকে, এসি ভোল্টেজ বা এসি প্রবাহ, আর কোনো কিছু উল্লেখ না থাকে, সেটা আরএমএস। তার মানে এখানে যে 220 ভোল্ট বলা আছে সেটা আরএমএস, এটা মনে রাখবো। কোনো কিছু উল্লেখ না থাকলে ওটা আরএমএস, কারেন্ট বললে আরএমএস, ঠিক আছে। আমাকে যে শীর্ষ মান, তো VRMS মানে কি বলো, V0/√2, তাহলে V0 মানে কি হয় বলো, VRMS ইন্টু কত √2। VRMS এর ভ্যালু কত 220, আর √2 1.41। এটাকে যদি করো কত হবে দেখে নাও, কত হবে। এইভাবে ভাবতে পারো, যদি ক্যালকুলেশন মনে হচ্ছে এটা হচ্ছে মাল্টিপ্লাই করে নিতে পারো, বা ডিরেক্ট এইভাবে ভাবতে পারো, 220-কে 1.4 টাইমস মানে 1.5 টাইমসের কম হবে, তাহলে 1.5 টাইমস হলে কত হতো, এর হাফ কত হবে 110, তাহলে 330 হলে 1.5 টাইমস তার থেকে কম, তাহলে 330-র কম হবে, তাহলে 311, ঠিক আছে। বা সিম্পলি ক্যালকুলেশন করতে পারো, যেটা সুবিধা, আমি এইভাবে বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, পরেরটা পজ করে ট্রাই করি। পরেরটা কি বলছে, বলেছে যে একটি বাড়িতে ইলেকট্রিক মেন 200 ভোল্ট 50 হার্জ হলে এর তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ কি হবে। সাধারণত সমীকরণ বলতে আমাদের কি বের করতে হয়, ভি সমান, একটু জাস্ট বলে রাখে, V0 sin ওমেগা টি। তো সমীকরণ মানে আমাদের ওমেগা বের করতে হয় আর V0, কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট দেখো, মনে হচ্ছে ওমেগা সবগুলোর সমান বলা আছে, 100 পাই 100 পাই 100 পাই, তো ওমেগা বের করে লাভ নেই, যদিও আমি দেখাবো কী করে বের করতে হয়। তাহলে V0 বের করলে অঙ্ক হয়ে গেল। তো আগেই বললাম যেটা দেওয়া থাকে সেটা কি আরএমএস, তাহলে এখানে VRMS কত বলা আছে বলো 200, আর VRMS মানে কি V0 কত বলো √2 মানে 200, তাহলে V সমান কত হবে, V0 সমান কত হবে 200√2, তাহলে যেটা 200√2 আছে সেটা সঠিক, অপশান এ। বুঝতে পারলাম। আর 100 পাইটি কী করে আসছে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি, যদি এগুলো আলাদা থাকতো, ঠিক আছে। তাহলে দেখো দেখে নাও, তো ওমেগা টি, ওমেগা মানে কি বলো 2πf, হ্যাঁ কে না, এফ সমান ω/2π, তাহলে ওমেগা সমান 2πf। এফ এর ভ্যালু কত, কম্পাঙ্ক কত বলেছে 50, তাহলে বুঝতে পারলে কেন 100 পাই আসছে, এটা দেখিয়ে দিলাম, যদি এগুলো আলাদা থাকতো তাহলে, যদি এখানে প্রয়োজন ছিল না, ঠিক আছে এই অঙ্কে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো এটাই, ওকে। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও,
পরের কোয়েশ্চেন বলছে 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ প্রবাহ সরবরাহ লাইনে কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ উল্টে যায়? অপশান দেওয়া আছে। কি করে করব দেখে নাও। প্রথমত আগের 50 হার্জের মানে কি বুঝি। চলো এটা একটা এসি কারেন্টকে বোঝাচ্ছি। এই তো এটা একটা সাইন কার্ভ হয়েছে। ওকে, তো একটা পূর্ণচক্র মানে কি এখান থেকে এখান, এই তো এটা পূর্ণচক্র। বেশি সুবিধা হয় বোঝাতে এখান থেকে এখান, তাহলে এটা একটা পূর্ণচক্র। বুঝতে পারলাম কি পারলাম না? আচ্ছা, এবার দেখো বোঝার চেষ্টা করি। 50 হার্জ কম্পাঙ্কের মানে কি? এর মানে হচ্ছে এই যে পূর্ণচক্র দেখতে পাচ্ছ না, এরকম পূর্ণচক্র 1 সেকেন্ডে কবার কমপ্লিট হচ্ছে? 50 বার। এটাই কম্পাঙ্কের মানে। তাহলে 50টি পূর্ণচক্র কমপ্লিট হতে কত সময় লাগে? 1 সেকেন্ড। এটার মানেই কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কতগুলি পূর্ণচক্র কমপ্লিট হলো? তাহলে একটি পূর্ণচক্র কমপ্লিট হতে কত সময় লাগবে? 1/50 এত সেকেন্ড। ঠিক আছে, আমাকে কোয়েশ্চেন কী চেয়েছে বলো। বলেছে প্রবাহের অভিমুখ উল্টে যায় কতক্ষণ পর। এবার ভালো করে দেখো তো লাইনে কতক্ষণ পর প্রবাহের অভিমুখ উল্টে যায়। আচ্ছা দেখে নাও, তাহলে একটি পূর্ণচক্র মানে এটা। ঠিক আছে, এবার দেখো বোঝার চেষ্টা করিও। এখান থেকে এখানে গেলাম, প্রবাহের অভিমুখ পাল্টে গেল। একবার পাল্টালো কারণ ওপরটা প্লাস আর নিচে কি মাইনাস, তাহলে ওপরে প্লাস ছিল আর নিচে মানে কি ধরো মাইনাস। তো এখানে কি ছিল? প্লাস প্লাস, অভিমুখ একই দিকে আছে, যেই গেল পাল্টে গেল। তাহলে একবার পাল্টালো আর একবার পাল্টালো, কারণ এটা নেগেটিভ আর পজিটিভ। তাহলে একটি পূর্ণচক্রে কবার অভিমুখ পাল্টাচ্ছে? 2 বার। এখান থেকে এখানে একবার, আবার এখান থেকে এখানে 2 বার। তাহলে 2 বার অভিমুখ পাল্টাচ্ছে, 2 বার অভিমুখ পাল্টে যাচ্ছে কত সেকেন্ডে? একটি পূর্ণচক্র মানে তো 2 বার অভিমুখ পাল্টাচ্ছে। তাহলে 2 বার অভিমুখ পাল্টাচ্ছে 1/50 সেকেন্ড সময়। তাহলে একবার অভিমুখ পাল্টানোর কত সময় লাগবে, মানে কত সময় পর পর অভিমুখ পাল্টাবে? তাহলে 1/100 মানে 0.01। অপশান ডি। দেখো বুঝতে পারলে কি পারলে না? বলছে কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ উল্টে যায়। তো কতক্ষণ পর পর উল্টে যাচ্ছে, কারণ 50টি পূর্ণচক্র 1 সেকেন্ড, 50 হার্জ মানে একটি পূর্ণচক্র এত সেকেন্ড। এবার একটা পূর্ণচক্রে কবার করে অভিমুখ পাল্টাচ্ছে? দেখো 2 বার করে। ঠিক আছে, ওপরটা প্লাস নিচেটা মাইনাস। একবার চেঞ্জ হলো, 2 বার চেঞ্জ হলো, হয়েছে। 2 বার অভিমুখ পাল্টাচ্ছে, তাহলে একবার অভিমুখ পাল্টাই ব্যাস। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, পরেরটা ট্রাই করি। পরের কোয়েশ্চেনটা ট্রাই করি কী বলছে দেখে নাও। একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ I সমান সাইন I0 sin 100πt কত সময় পরে তড়িৎ প্রবাহের মান RMS মানের সমান হবে? তাহলে I সমান কত দেওয়া আছে আগে লিখি। I সমান দেওয়া আছে I0 সাইন কত যেন 100πt এত বলা আছে। তো বলছে কত সময় পরে তড়িৎ প্রবাহের মান RMS মানের সমান হবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের যে কোনো মুহূর্তের মান, এটা RMS এর সাথে সমান হবে। তাহলে এটাকে IRMS করে দাও। তাহলে IRMS সমান যা আছে রেখে দাও। ঠিক আছে, 100πt। তাহলে IRMS মানে কত বলো? I0 বাই কত? √2। তাহলে I0 সাইন কত বলো? 100πt। I0 কাটলো, তাহলে 1/√2 সাইন কত দেয়? 1/√2 হয় 45। তাহলে 100πt মানে কত? 45 মানে কত? π/4। পাই কেটে গেল। তাহলে টি সমান কত বলো? 1/400 এত সেকেন্ড। এই কোয়েশ্চেনটা যদি এরকম বলে চাইতো, বুঝতে পারলে? যদি কোয়েশ্চেনটা RMS না বলে শীর্ষ মান বলতো, যে কত সময় পরে প্রবাহের মান শীর্ষ মানের সমান হবে, যদি এরকম চাইতো তাহলে উত্তর কী হতো বলো? তাহলে এটা আগে মেটাই। তাহলে আমরা এখানে IRMS এর জায়গায় শীর্ষ মান মনে কত বা সর্বোচ্চ মান I0 করে দিতাম। তাহলে তখন I0 কেটে গেলে কত হতো? 1 হয়ে যেত। তখন এটা 1 চলে আসতো, এ পাশে কিছু নেই মানে 1। সাইন কততে 1 হয়? 90 মানে তখন কত হয়ে যেত? পাই কত হয়ে যেত? 2 হয়ে যেত। পাই কেটে গেল 2, তখন 200 উত্তর হতো। বুঝতে পারলে? এটাও কোয়েশ্চেন আসতে পারে কত সময় পরে প্রবাহের মান সর্বোচ্চ মানের অর্ধেক হবে। তাহলে I0/2 বসিয়ে দেবে এখানে। বুঝতে পারলে কি পারলে না? মানে যেটা বলবে সেটা আয়ের জায়গায় বসিয়ে দিও। যদি বলে প্রবাহের শীর্ষ মানের সমান I0 বসাও, যদি RMS এর সমান তাহলে এখানে RMS বসিয়ে দাও, যদি বলে প্রবাহের অর্ধেক I0/2 বসিয়ে দাও, যেটা বলবে সেটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি এসি বর্তনীর তড়িৎচালক বল E সমান 200 sin 200πt ভোল্ট, T সমান 1/400 সেকেন্ডে ভোল্টেজ কত হবে? অপশান দেওয়া আছে। তো এক কাজ করো, ডিরেক্ট টি এর ভ্যালু বসিয়ে দাও, আনসার চলে আসবে। তাহলে কী দেওয়া আছে বলো? E সমান কত? 200 sin 200πt, টি এর জায়গায় কত বলেছে বলো? 1/400 টি এর জায়গায় বলেছে। তাহলে এটা কাটো 2, তাহলে π/2 মানে 90, তাহলে সাইন 91, তাহলে শুধু 200, তাহলে আনসার 200 হবে। অপশান এ। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেনে আসছি।
দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পরিবর্তিত তড়িৎচালক বল E সমান 10 sin 100 পাই টি cos 100 পাই টি ভোল্ট এর আরএমএস মান কত হবে, অপশান দেওয়া আছে। তো সাধারণত আমরা কি করি, এটা বাই √2 করে দেবো, তাই তো নাকি? না, ভালো করে দেখো সমীকরণ কি হয়, E সমান হয় E নট হয় সাইন হয় বা কস হয়, কিন্তু এখানে কি আছে সাইন কস দুটোই গুণ আকারে আছে, তো এরকম তো সমীকরণ হবে না, আগে আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। তো দেখো E সমান কত লেখা আছে বলো, 10, আমরা 10কে এরকম লিখতে পারি কি বলবা 5 × 2, আমি ওটাকে লিখছি 5 × 2 লিখতে পারি সাইন 100 পাই টি কস 100 পাই টি, হ্যাঁ কি না? তো এটাকে কী ফর্মুলা ফেলতে পারি এই জায়গাটাকে দেখো তো, 2 sin থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, তাহলে 5 sin 2 থিটা, তাহলে 2 × এটা গুণ হবে মানে কত 200 হয়ে যাবে, 200 পাই টি। দেখো বুঝতে পারলাম কি পারলাম না, 2 sin থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 × থিটা মানে 2 × 100 মানে কত 200 পাই টি হয়ে গেল। অতএব এটা হয়ে গেল এখন E নট। তাহলে ERMS মানে কি বলো, ERMS মানে E নট বাই কি বলো √2, তাহলে E নটের ভ্যালু কত 5, তাহলে 5/√2 অপশন বি। আচ্ছা এখানে যদি কম্পাঙ্ক চেয়ে নিত তাহলে কী করতাম বলো, F সমান কী করতাম ω/2 পাই, তো এখানে ভুল করে এটা না বসিয়ে দিই ওমেগা, এটা বসাতে হবে, তাহলে 200 π/2 পাই, তাহলে কাটাকাটি করলে কত হবে 2 পাই কেটে গেলে 100 হার্জ, দেখে নাও পাই 2 কেটে গেলে 100 হার্জ। নেক্সট কোয়েশ্চেন, পরেরটা দেখো কি বলছি, পরের কোয়েশ্চেনটা ট্রাই করি। বলেছে I সমান 4 + 10 sin 100 পাই টি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা আরএমএস মান কী করে বের করব, আমরা আরএমএস কী করে করবো যখন এরকম হিসাবে থাকবে, এটা থাকলে তো বের করে নিতে পারতাম। মনে রাখবা IRMS মানে কি, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এখান থেকে তুমি যে কোনো আরএমএস বের করতে পারবা। IRMS মানে স্কোয়ার করো রুট করো তার √/অফ করে দাও, এটা হচ্ছে IRMS-এর মানে। রুট মিন স্কোয়ার, হ্যাঁ কি না, স্কোয়ার করো রুট করো, স্কোয়ার করো অ্যাভারেজ করো তার রুট করো, চলো করা যাক। I মানে কত 4 + 10 sin 100 পাই টি, তার কী করবো স্কোয়ার, তার কী করবো অ্যাভারেজ, রুট থেকে গেল, এটা ফর্মুলা ইউজ করো a² + 2ab + b², a² মানে কত 16 + 2ab মানে 2 4 10 sin 100 পাই টি, 2ab প্লাস কি b² মানে 10 sin স্কোয়ার 100 পাই টি, বা একসাথে 10 sin, এটাকে একসাথে স্কোয়ার করে দিচ্ছি, দেখে নাও এটা আছে ফর্মুলা সবগুলোর অ্যাভারেজ, তো সংখ্যার অ্যাভারেজ করা না করা সমান ওটাই আছে, তাহলে এখানে কি sin 100 পাই টি আর এখানে কার অ্যাভারেজ হবে সাইন স্কোয়ার, আচ্ছা এটাকে একসাথে স্কোয়ার করে লিখে দিচ্ছি, তাহলে এক লাইন খাটতে হবে না, তাহলে 100 sin স্কোয়ার 100 পাই টি, তাহলে সাইন স্কোয়ার অ্যাভারেজ। ঠিক আছে চলো করা যাক, তাহলে 16 + 4 × 2 = 8, 8 × 10 = 80, এটা কত হবে বলো, মনে রাখিও সাইন থিটা বা কস থিটা এদের অ্যাভারেজ কত হয় পূর্ণচক্রে 0 0 প্লাস 100, সাইন স্কোয়ারের অ্যাভারেজ কত হয় হাফ, মনে রাখবা পূর্ণচক্রের কথা বলছি, সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটার অ্যাভারেজ কত হয় হাফ, এটা পারলে লিখে রাখিও শর্টে, সাইন থিটা কস থিটার অ্যাভারেজ কত 0 আর সাইন স্কোয়ার কস স্কোয়ার হচ্ছে হাফ, তাহলে এটা কত হয়ে যাবে বলো 100 × কত হাফ, তাহলে কত হলো, এটা তো 0 হয়ে গেল, এটা 50 50 + 16 কত 66, ঠিক আছে। হ্যাঁ বলো 8 8 কত হয় 64, তাহলে 8-এর থেকে একটু বেশি হবে কারণ 66, তাহলে অপশান বি। বুঝতে পারলাম কী করে হলো। নেক্সট কোয়েশ্চেন, পরেরটা কী বলছে দেখে নাও, পরের কোয়েশ্চেনটা ট্রাই করি, তাহলে এইভাবে আরএমএস যে কোনো বের করতে পারবা। দেখো একটি এসি বর্তনীতে V সমান 100 sin 100t ভোল্ট, I সমান 10 sin 100 পাই টি, অবশ্যই এখানে 100 পাই করে দিও, 100 পাই টি + π/3 অ্যাম্পিয়ার হলে ক্ষমতার অপচয় হবে, অপশান দেওয়া আছে। ক্ষমতার ফর্মুলা কি, P সমান VRMS IRMS cos থিটা, আমি এটাকে এইভাবে লিখলাম হাফ V0 I0 cos থিটা, বুঝতে পারলে তো, VRMS IRMS মানে V0/√2 IRMS/√2, √2 হয়ে যাবে, তো এটা মনে রাখবো বেশি কাজে লাগবে, ঠিক আছে। তো হাফ V0-এর ভ্যালু কত বলো, V0-এর ভ্যালু 100, ওকে, I0-এর ভ্যালু কত বলো 10, cos থিটা, থিটা মানে কি দশা পার্থক্য, ভালো করে দেখো সাইন 100 পাই টি আর সাইন 100 পাই টি + π/3, দশা পার্থক্য কত π/3, তাহলে cos π/3, cos π/3 মানে কত বলো হাফ, তো এখানে হাফ লিখে দিচ্ছি, তাহলে কত হচ্ছে বলো 1000/4 250, অপশান এ। এবার শোনো আমি একটু চেঞ্জ করছি, কি হবে তোমরা বলবে, ঠিক আছে। ধরে নাও কোয়েশ্চেনটা এটা না থেকে এটা ছিল, তাহলে বলো আনসার কী হতো,
এটা ছিল, তাহলে উত্তর কী হতো? এখানেও সাইন 100 পাইটি, এখানেও সাইন 100 পাইটি, কোনো দশা পার্থক্য আছে? নেই। যদি দশা পার্থক্য নেই, দশা পার্থক্য কত হয়ে যাবে? কস কত হয়ে যাবে তাহলে? 0। মানে আমি শুধু থিটাটা লিখছি, ঠিক আছে, বাদ বাকি তো নিজে করতে পারবা। থিটা 0, তাহলে cos 0 1 হয়ে যেত, তখন উত্তর কত আসতো? 1000, তখন 500 আসতো। বুঝতে পারলে? তাহলে আমি শুধুমাত্র থিটাটা এরপর লিখবো। তাহলে এই কেসটা হলো। আচ্ছা, এটা না থেকে যদি এটা থাকতো সাইন 100 পাইটি প্লাস π/3 আর সাইন পাইটি প্লাস π/6, বলো এবার কী হতো? বলো দশা পার্থক্য কত? 100 পাইটি তো সেম আছে, তাহলে দশা পার্থক্য π/3 মানে কত? 60 ডিগ্রি। π/6 মানে কত? 30 ডিগ্রি। তাহলে পার্থক্য কত? 30 ডিগ্রি মানে কত? π/6 বা 30 ভাবো। তাহলে এখানে থিটা কত পেয়ে যাবো এই ক্ষেত্রে? 30 ডিগ্রি। বুঝতে পারলাম কি পারলাম না বলো? ঠিক আছে। আচ্ছা, যদি এটা না থেকে এটা থাকতো, দেখো না, এটা সাইন 100 পাইটি আর এটা থাকতো, বলো কি হবে? আর এটা π/2 থাকতো, তাহলে আনসার কত হতো বলো? দশা পার্থক্য কত? সাইন 100 পাইটি, সাইন 100 পাইটি প্লাস π/2, মানে দশা পার্থক্য এখানে π/2 মানে 90, তাহলে cos 90 সেক্ষেত্রে 0 হয়ে যেত। বুঝতে পারলাম? নেক্সট, এটা না থেকে যদি এটা থাকতো, বলো কী হতো? আমি সবগুলোই বলে দিচ্ছি, যত রকম থাকতে পারে আমি সবগুলো, তোমরা পজ করে লিখে নিও যেগুলো বললাম। যদি এটা থাকতো, বলো উত্তর কী হতো? সাইন 100 পাইটি cos 100 পাইটি, উত্তর কত হতো? তোমাদের মনে হতে পারে স্যার দশা পার্থক্য তো 0, দেখেন এখানে 100 পাইটি, এখানে 100 পাইটি, না, এখানে সাইন আছে, এখানে কস আছে। তো দশা পার্থক্য বের করার সময় আগে যেন ফাংশন সেম থাকে, এতগুলো যেগুলো করালাম সেখানে সাইন সব জায়গায় সেম ছিল, কিন্তু এখানে সাইন কস। তাহলে কাজ করি, কসকে সাইন বা সাইনকে কস করো। তো আমি চাইলে আমি কি এটা লিখতে পারি না? দেখো তো, 10 সাইন 100 পাইটি প্লাস 90 ডিগ্রি লিখতে পারি, কারণ সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা। এবার দেখো সমান হলো, তাহলে এখানে সাইন, এখানেও সাইন, এখানে 100 পাইটি, এখানে কত হবে? প্লাস 90, তাহলে এখানে এক্ষেত্রেও দশা পার্থক্য কত? 90। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, তো এইভাবে থাকলে 90। নেক্সট কোয়েশ্চেন, পরেরটা দেখো তো কী বলছে। একই রকমভাবে পরের কোয়েশ্চেন, তো যত রকম হতে পারে আমি বলে দিলাম। পরেরটা কী বলছে দেখো, একটি এসি বর্তনী তাৎক্ষণিক প্রবাহ বিভবের রাশিমালা I = 10 sin 3140 অ্যাম্পিয়ার এবং V = 200 sin 3140 ভোল্ট বর্তনী পূর্ণ চক্রে ব্যয়িত ক্ষমতা। তো ফর্মুলা কি? হাফ V0 I0 cos থিটা। তো থিটা কত বলো? এখানে সাইন আছে আর এখানে 3140, এখানেও সাইন 3140, কোনো দশা পার্থক্য নেই, মানে cos 0। cos কত? 0। cos 0 কত হয়? 1। তাহলে কত আনসার হতো? এখানে হাফ V0, V0 এর জায়গায় কত আছে? 200, আর এখানে I0 এর জায়গায় কত আছে? 10। তাহলে কত হতো? 200 × 10 মানে 2000/10 মানে 100 ওয়াট। cos 0 1 হয়, তাহলে 100 ওয়াট, অপশান এ। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, এটা কি বলছে দেখো। পরের কোয়েশ্চেন এটা ট্রাই করি। 100 হার্জ কম্পাঙ্কের জন্য কোনো বর্তনীর ধারকজনিত প্রতিঘাত মানে XC কত বলা হয়েছে? 4 ওহম। আর আবেশী প্রতিঘাত মানে XL কত বলা হয়েছে বলো? কত? 6 ওহম। এবার কি বলেছে? যদি কম্পাঙ্ক অর্ধেক করা হয় তবে বর্তনীর সঙ্গে জড়িত প্রতিঘাতগুলি কত হবে? ভালো করে দেখো। XC মানে কি বলো? XC মানে কি হয়? 1/কি? ওমেগা সি। আর ওমেগা মানে কি? 1/2πf × c। তাহলে ভালো করে দেখো তো, XC আর F পরস্পরের কি? ব্যস্তানুপাতিক। তাহলে XC ব্যস্তানুপাতিক F এর, হ্যাঁ কি না? XL মানে কি বলো? ওমেগা L, হ্যাঁ কি না? ওমেগা মানে কি বলো? 2πf। তাহলে এখানে XL আর F পরস্পরের সমানুপাতিক, তাহলে XL আর F পরস্পরের সমানুপাতিক। বুঝতে পারলাম কি পারলাম না? এবার তুমি বলো, আমরা যদি এখানে x2/x1 লিখি কি হবে? f1/f2 যেহেতু ব্যস্তানুপাতিক, তো x2 যেটা বের করতে হবে আর x1 যেটা বলে দিয়েছে। x প্রথমে c এরটা দেখছি কত? 4, এটাকে ডিরেক্টও করা যায়, আমি বোঝাচ্ছি কীভাবে। f অর্ধেক বলেছে না দ্বিগুণ, অর্ধেক, তাহলে f/2 মানে কত? 2, তাহলে x2 সমান কত হবে? 8 ওহম। তাহলে এখানে ধারকী প্রতিঘাত 8 ওহম হবে। 8 কোথায় আছে প্রথমে? তাহলে এই দুটোর মধ্যে হবে। ঠিক আছে, নেক্সট XL বলো। x2/x1 কত হবে? f2/f1। x2 চেয়েছে, x1 কত বলেছিল? 6। এখানে তুমি এখানে xL2 L1 এরকম করে লিখতে পারো, C1 C2 করতে পারো, তাহলে বেশি বেটার বুঝতে পারবা। x2/6, f1 যদি f হয়, f2 কত? f/2 মানে হাফ, তাহলে x2 সমান কত বলো? 6/2 3 ওহম। তাহলে 8 আর 3 অপশান ডি। এবার দেখো এটাকে ডিরেক্ট কী করে করতে পারতাম? আমরা পেয়ে গেলাম যে XC F এর ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না? তো F এর যা ঘটবে তার উল্টো, তাহলে F অর্ধেক মানে দ্বিগুণ হবে, তাহলে এর দ্বিগুণ মানে কত? 8। সমানুপাতিক, এর যা ঘটবে এরও তাই ঘটবে, অর্ধেক, তাহলে এটাকে অর্ধেক করে দাও 3। বেশি ভাবার দরকারই নেই, এটা বোঝানোর জন্য করলাম। বুঝতে পারলাম? ব্যস্তানুপাতিক উল্টো ঘটবে, অর্ধেক, দ্বিগুণ করে দাও 8। সমানুপাতিক সেম জিনিস ঘটবে, অর্ধেক করে দাও 3। বুঝতে পারলাম? এইভাবে করতে পারো।
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এল ইকুয়ালস 100 মিলি হেনরি এবং প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক 50 হার্জ হলে আবেশী প্রতিঘাত কত? তা আবেশী প্রতিঘাতের ফর্মুলা কি, এক্স এল মানে কি ওমেগা এল, ওমেগা মানে কি 2 পাই এফ ইন্টু এল। চলো ভ্যালু বসিয়ে দিই, 2 পায়ের ভ্যালু কত 3.14, এফের ভ্যালু কম্পাঙ্ক 50 হার্জ, এল কত 100 মিলি হেনরি, তাহলে হেনরি করলে কত 10⁻³ তাহলে কত আসবে দেখো, এটা 100 10 31.4 ওহম। ঠিক আছে, আবেশী প্রতিঘাতের একক ওহম হয়ে গেল। আবেশী প্রতিঘাত, ধারকের প্রতিঘাত, যে কোনো প্রতিঘাত প্রতিরোধ যাই বলো ওহম। বুঝতে পারলাম, তাহলে ক্যালকুলেশন করে চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো পরেরটা, পরের কোয়েশ্চেনটা কি বলছে, সি ধারকত্বের একটি ধারকের প্রতিঘাত জেড যদি কম্পাঙ্ক ধারকত্ব উভয়ই দ্বিগুণ করা হয় তবে পরিবর্তিত প্রতিঘাত কত? আচ্ছা বলো, তাহলে এক্স সি মানে কি হয় 1/ωc, কিন্তু এখানে এক্সির জায়গায় কি বলেছে জেড, তাহলে জেড লিখে দিলাম। এবার ওমেগা মানে কি 2 পাই এফ ইন্টু সি, এবার কি বলেছে জেড ড্যাশ করে দিলাম। কি চেঞ্জ করতে বলেছে, কম্পাঙ্ক দ্বিগুণ বলেছে বোধহয়, ধারকত্ব দ্বিগুণ, তাহলে কম্পাঙ্ক 2f আর এটাও 2c, তাহলে কি এরকম আসছে না দেখো তো 1/4 ইন্টু 1/2 পাই এফ ইন্টু সি, হ্যাঁ কিনা দেখো এরকম আসছে কিনা, 2 পাই এফ আর সি রেখে দিলাম আর 2 ইন্টু 4 বাইরে নিলাম, তাহলে এটা কি, এটা তো জেড, তাহলে কত হয়ে যাবে Z/4, অপশান ডি। বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো পরেরটা বলছে একটি এসি উৎসের কম্পাঙ্ক 50 হার্জ, এর শ্রেণীতে 36 ওহম রোধ ও 0.12 হেনরি আবেশক যুক্ত থাকলে ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত হবে? অপশন দেওয়া আছে দেখো, রোধ আছে আর আবেশক মানে আর আছে আর এল আছে, তাহলে এল আর বর্তনী, তো ফর্মুলা কি এল আর বর্তনী, দশা পার্থক্য বললে তো ট্যান থিটা ফর্মুলা ইউজ করবো, কি হয় যেহেতু এল আর বর্তনী XL/R, সি আর বর্তনী হলে XC/R। বুঝতে পারলাম, তাহলে XL মানে কি বলো ওমেগা L/R, ওমেগা মানে কি বলো 2 পাই এফ ইন্টু L/R, ভ্যালু বসাই 2 পাই, কম্পাঙ্ক কত বলেছে 50 হার্জ, কম্পাঙ্ক 50, এল এর ভ্যালু কত 0.12 বাই আর এর ভ্যালু কত 36 ওহম, দেখে নাও 36 ওহম আর এটা এল, তাহলে কত হচ্ছে কত 2 এ 50 এ 100, 100 কাটলে 12 হয়ে গেল, তাহলে 3 12 কত 36, নিচে 100 লিখে দিচ্ছি বোঝার জন্য দশমিক তুললে, তো এটা 100 কেটে গেল 12 মানে 3, তাহলে π/3, তাহলে থিটা সমান কত হবে, তাহলে থিটা সমান tan ইনভার্স π/3, দেখে না π/3, অপশন এ। পরের কোয়েশ্চেন দেখো, বুঝতে পারলাম, তো এটা ফর্মুলা দশা পার্থক্য বলে ট্যান থিটা এই ফর্মুলা ইউজ করবো। আশা করছি যে ওয়ান শট দেখে থাকলে সব জানো, ঠিক আছে, বারবার রিপিট করছি, ওয়ান শট না দেখলে এই জিনিসগুলো বোঝা যাবে না, তো ওয়ান শট আশা করছি দেখেছো, আমি এটা মেনে নিচ্ছি। একটি এলআর বর্তনীর পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য 45 ডিগ্রি, আপেশজনিত প্রতিঘাত হবে, অপশন দেওয়া আছে, তো এক্ষুনি আমরা কী বললাম ট্যান থিটা সমান XL/R, হ্যাঁ কিনা এলআর বর্তনী, তো এক্সেলটা চেয়েছে আবেশজনিত প্রতিঘাত, ট্যান কত ডিগ্রি, ট্যান 45 সমান XL/R, বলো tan 45 মানে 1, তাহলে XL সমান কত হয়ে যাবে আর হয়ে যাবে, তাহলে আর অপশন সি। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, পরের কোয়েশ্চেন বলছে একটি 1 মাইক্রোফ্যারাড ধারককে 200 ভোল্ট 60 হার্জ পরিবর্তী উৎসের সঙ্গে যোগ করা হলে প্রবাহের শীর্ষ মান কত? তো শীর্ষ মান I0 সমান কী হবে তাহলে V0 বাই, যেহেতু কী বলেছে ধারক মানে XC, এটা হবে, তাহলে আমাকে V0 আর XC জানতে হবে। তো চলো V0 মানে কি, এটা কিছু দেওয়া নেই মানে VRMS দেওয়া আছে, VRMS কত 200, তাহলে V0/√2 সমান কত বলো 200, তাহলে V0 সমান কত বলো 200 ইন্টু কত বলো √2, ঠিক আছে। আর XC মানে কি বলো, সে ভ্যালু বসাচ্ছি, XC মানে 1/ωc, ঠিক আছে। তো ωc কোথায় চলে যাবে, ওপরে, তাই তো ωc ওপরে চলে যাবে, এখানে V0 বাই কী বলতে পারি 1 কি ωc, তাহলে ωc কোথায় V0 ইন্টু ωc। চলো V0 এর ভ্যালু কত পেলাম 200 ইন্টু 2, এটা 311 হয় প্রায়, সে ভ্যালু বসাচ্ছি, আগে দেখি যদি কেটে ফেটে যায়। ওমেগার ভ্যালু কত, কম্পাঙ্ক মানে 2πf, তাহলে 2πf মানে কত 60 হার্জ, আর সি এর ভ্যালু কত 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻6 ফ্যারাড, এটাকে ক্যালকুলেশন করো যা আসবে সেটাই, কত আসতে পারে একটু আইডিয়া নেওয়া যাক। এটা 311 আশেপাশে চলে আসবে, এই যে এটা তো 311 প্রায়, হ্যাঁ কিনা 311 লিখে দিলাম, 2π 10⁻6। আচ্ছা চলো এবার একটু আইডিয়া নেওয়া যাক,
2 পাই মানে কত 3.14, তাই তো, 22-এর 7, তাহলে কাটাকাটি যাবে। এটাকে যদি 3.14 ভাবি তাহলে 2 × 3.14 মানে কত আসছে, প্রায় 6.28, তাহলে এটাকে 6.28 লিখে দিচ্ছি, 6.28 সামথিং এরকম। তাহলে তুমি বলো তো কত হতে পারে, একটু আইডিয়া নিচ্ছি মোটামুটি। একটা 0 কাটলে অপশানগুলো কেমন হয়েছে, 0 পয়েন্ট এরকম আছে, তাই না? তাহলে 3 × 6 কত, 18, আর এ পাশে আসবে কত 6, আবার 6 18 কত হচ্ছে, তার থেকে অবশ্যই বেশি হবে, 18 5 18 90, 6 18 108, তার থেকেও বেশি হবে। তার মানে এটা মোটামুটি চলে আসবে 1-এর ঘরেই থাকছে, মানে যত সম্ভব এই টাইপসেরই কিছু একটা আসবে। আছে দেখে নিচ্ছি তবু একবার, চলো। তাহলে এটা 311 পেয়ে গেলাম। 200 ছিল না, না 200 নয়, এটা সরি, এটা 200 ছিল না, এটা 220 হলে 311 হয়, ঠিক আছে। আর এটা কত 6.28, তাই তো, 3.14 6.28, তাহলে কটা 0, 1 2 3, 3টে কেটে গেলে 10⁻³ এবার এই ক্যালকুলেশনটা একটু করা যাক, কত হতে পারে। ওকে, √2 মানে তো 1.41, তাহলে আচ্ছা কাজ করছি একটু আইডিয়া নেওয়ার জন্য, মোটামুটি এরকম কি করা যেতে পারে ভেবে দেখো তো। এটাকে 1.4টাকে 1.5 ভাবি, আর 6টাকে যদি 6 ভেবে নিই, জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য, তাহলে 2 × 1 5 3 হওয়া উচিত, 3 6 18, 18 6 কত হবে, 108, মানে 10-এর আশেপাশেই ঘুরে ফিরে আসছে, 110-এর এরকম আশেপাশে আসছে, তাহলে অপশান এই হবে, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা অবশ্যই চেক করে নিও, তোমরা একবার দেখে নেবে, আমি যা ক্যালকুলেশন করলাম তাতে মোটামুটি এর আশেপাশে আসছে, তোমরা অবশ্যই একবার কনফার্ম করে নিও, ঠিক আছে। কারণ আমাদের আইডিয়া করতে হবে 2 × √2 মানে 1.41, এটাকে 1.5 ভেবে নিলাম, একটু বেশি, তাহলে এটাকে একটু কম ভেবে নিচ্ছি বোঝানোর জন্য, একটা আইডিয়া নেওয়ার জন্য। তাহলে যদি এরকম হয়ে যায় তাহলে কত হবে, 1.5 2 3 3 6 18, আর 6 18 110-এর আশেপাশে কিছু আসবে। তো 110 মানে কি, তার আবার 10⁻³ তাহলে আবার নিচে পেছনে নিয়ে এসো, তাহলে তো অপশান তো এটাই আসছে, কারণ এগুলো হলে 200 হতো, 300 400 চলে যেত, তাহলে এটা হবে না, ঠিক আছে। অবশ্যই একবার নিজেরা ক্যালকুলেশন একবার চেক করে নিও, আমি যেভাবে এলো তাতে এটা করলাম। যাক, ফর্মুলাটা বললাম কী করে করতে হয়, এইভাবে বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, একটা এলআর বর্তনীর ক্ষমতা গুণক। আচ্ছা, ক্ষমতা গুণকের ফর্মুলা cos θ = R/Z, এটা তো ফর্মুলা। থিটা জানা থাকলে তো ডিরেক্ট হয়ে যাবে, আর না জানা থাকলে R/Z। এলআর বর্তনী মানে এল আর আর থাকবে, তো আর হয়ে গেল, আর এল মানে কি এক্সেল মানে কি ω_L, তাহলে ω² L²। দেখে নাও কোনটা আছে, অপশান সি। বুঝতে পারলাম, চেক করে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি এসি বর্তনীতে বিভবের তুলনায় প্রবাহ π/3 দশায় পিছিয়ে থাকে, বর্তনীর অংশগুলি হলো, অপশান দেওয়া আছে, তাহলে কোনটা হবে। দেখো, অনশট ভিডিও বা ডিটেলস ভিডিওতে আমরা জেনে এসেছি যে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে শুধুমাত্র যেখানে রোধ থাকে সেখানে কারেন্ট আর ভোল্টেজ একই দিকে থাকে, মানে দশা পার্থক্য কি 0, কোনো দশা পার্থক্য থাকে না। কিন্তু এখানে দশা পার্থক্য আছে, এগিয়ে পিছিয়ে থাকার বিষয় রয়েছে। আর আমরা এলআর বর্তনী জানি, এল আর আর বর্তনীর ক্ষেত্রে কি জানা আছে, এটা আই এইরকম থাকে, হ্যাঁ কি না। এলআর বর্তনীতে মনে আছে এটা ভি, এল আর বর্তনীর ক্ষেত্রে এই চিত্র হয়। এর মানেটা কি, ভালো করে দেখো, এর মানে হচ্ছে, দেখো প্রবাহের সাপেক্ষে ভোল্টেজ এগিয়ে আছে, বা উল্টোটা বলতে পারি ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ কি আছে, পিছিয়ে আছে, হ্যাঁ কি না। তাহলে দেখে নাও কি বলেছে, যে বিভবের তুলনায় প্রবাহ পিছিয়ে থাকে, তাহলে ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ পিছিয়ে আছে, তার মানে এটাই হবে এল আর, তাহলে এল আর আর। আচ্ছা, সি আর কেন হবে না, সি আর এর ক্ষেত্রে কী ঘটে, দেখো এ পাশে আই আর এ পাশে থাকে ভোল্টেজ, মানে ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ এগিয়ে থাকে, বা উল্টো বলতে পারি প্রবাহের সাপেক্ষে ভোল্টেজ পিছিয়ে থাকে, ঠিক আছে, যেটা বলবে। তাহলে বিভবের সাপেক্ষে প্রবাহ কি এগিয়ে আছে, কিন্তু এখানে পিছিয়ে বলেছে, তাহলে আর এল হবে না, আর আর সিও হবে না, এটা সি আর এর জন্য বললাম, এটা সি আর, এটা এল আর, এর এটা শুধুমাত্র আর, আর এল সি তো অপোজিটে থাকবে, এল আর সি, ঠিক আছে। এক্ষেত্রে প্রবাহের সাপেক্ষে ভোল্টেজ কত হবে, শুধুমাত্র এল বা শুধুমাত্র সি, এল সি থাকলে কত হয়ে যাচ্ছে, এখানে বিপরীত আসছে, হয়েছে। তাহলে এক্ষেত্রে 90 আসবে, কারটা বেশি কারটা কম সেই সাপেক্ষে, বুঝতে পারলাম তাহলে। আচ্ছা,
তো এই হচ্ছে ঘটনা। সুতরাং এগিয়ে পিছিয়ে থাকার বিষয়টা ভালো করে মনে রাখবে। দেখবে আমি ওয়ান শটে একটা ছকে জিনিসটাকে খুব ডিটেলসে বুঝিয়েছিলাম। ওয়ান শট বা ডিটেলস ভিডিও যে কোনো জায়গায় দেখতে পাবে। তাহলে এই জিনিসটা মনে রাখবো, কে এগিয়ে থাকে কে পিছিয়ে থাকে। এলআর এর ক্ষেত্রে ভোল্টেজ এগিয়ে থাকে, সিআর এর ক্ষেত্রে কারেন্ট এগিয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা যেন মনে থাকে। আচ্ছা নেক্সট কি বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেন ট্রাই করি। এলসিআর শ্রেণী বর্তনী বিশুদ্ধ বর্তনীর ন্যায় আচরণ করে যখন আবেশী প্রতিঘাত ও ধারকের প্রতিঘাতের মধ্যে সম্পর্ক, এটা তো আমরা জানি। অনুনাদি অবস্থায় এলসিআর বর্তনী বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী নিয়ে আচরণ করে। বিশুদ্ধ রোধযুক্ত এখানে হবে, দেখো এলসিআর শ্রেণী বর্তনী বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী নিয়ে আচরণ করে যখন আবেশী প্রতিঘাত ও ধারকীয় প্রতিঘাতের মধ্যে সম্পর্ক, অপশান দেওয়া আছে। দেখো কোনটা হবে তাহলে, এটা অনুনাদি অবস্থা, হ্যাঁ কি না? অনুনাদি অবস্থায় কি হয়, আবেশী প্রতিঘাত আর ধারকীয় প্রতিঘাত কি হয়, সমান, মানে ওমেগা এল আর 1/ওমেগা সি সমান হয়। তাহলে অপশান সি। তাহলে এই কোশ্চেনটা দুই রকমভাবে আসতে পারে। এইভাবে যেটা দেওয়া আছে যে এলসিআর বর্তনী কখন বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী নিয়ে আচরণ করে, বা অনুনাদের শর্ত কোনটা, এইভাবে দিতে পারে। তো একই জিনিস। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এফ যদি বর্তনীতে ধারকত্বের মান প্রাথমিক মানের 4 গুণ হয়, তবে অনুনাদি কম্পাঙ্ক কত হবে? তো আমরা অনুনাদি কম্পাঙ্ক এফ সমান কি জানি, 1/2π√LC। এবার এফ ড্যাশ করে দিলাম, তাহলে কত হয় বলো, 1/2π। এল তো কিছু বলেনি, সি বলেছে 4 গুণ, তাহলে 4C করে দিলাম। আচ্ছা বলো 4-এর জন্য 2 বাইরে আসবে, তাহলে এখানে 2 লিখলাম, আর বাদ বাকি যা ছিল সেম টু সেম রেখে দিলাম। বুঝতে পারলাম? শুধু 4-এরটা বাইরে চলে এলো 2। তো এটা কি, এটা তো এফ, হ্যাঁ কি না? তাহলে F/2, অপশান এ। পরের কোয়েশ্চেন, একটি শ্রেণী অনুনাদি বর্তনীতে প্রবাহ ভোল্টেজের দশা পার্থক্য কত হয় বলো? অনুনাদি অবস্থায় প্রবাহ ও ভোল্টেজের দশা পার্থক্য 0, একই দশায় থাকে। তাই জন্যই তো বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী নিয়ে আচরণ করে, কারণ বিশুদ্ধ রোধের ক্ষেত্রে কি প্রবাহ ভোল্টেজ একই দশায় থাকে। নেক্সট, এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদের ক্ষমতা গুণকের মান আছে। ক্ষমতা গুণক মানে cos θ, ঠিক আছে? এবার cos কত হয় বলো? অনুনাদি মানে কি, দশা পার্থক্য কত, 0, তাহলে cos 0 সমান কত, 1। তাহলে এটা গণ্ডগোল করবো না। যদি ক্ষমতা গুণক বলে অনুনাদি অবস্থায় তাহলে 1, আর যদি দশা পার্থক্য বলে অনুনাদি অবস্থায় তাহলে 0। নেক্সট, বিশুদ্ধ আবেশক বর্তনীতে ক্ষমতা গুণকের মান। আচ্ছা বলো বিশুদ্ধ আবেশক মানে কি, এক্ষুনি আমরা করলাম। যখন শুধুমাত্র বিশুদ্ধ আবেশক মানে শুধু এল থাকবে, তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য 90 হয়। ঠিক আছে, বিশুদ্ধ ধারক সেই ক্ষেত্রেও কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত হবে, 90 হবে, হ্যাঁ কি না? বিশুদ্ধ ধারকের ক্ষেত্রেও প্রবাহ আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত হয়, 90। তো বিশুদ্ধ আবেশক হোক বা বিশুদ্ধ ধারক হোক, দশা পার্থক্য 90। আর চেয়েছে ক্ষমতা গুণক, তাহলে cos 90 কত, 0। তাহলে অপশান ডি। বুঝতে পারলাম? ক্ষমতা গুণক মানে cos, তাহলে cos 90 0। নেক্সট কি বলছে, এলসিআর শ্রেণী বর্তনীতে অনুনাদি কম্পাঙ্ক ওমেগা নট যদি ওমেগা 1 ও ওমেগা 2, এখানে ওমেগা 2টা বেশি বলেছে, অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক হয়, তাহলে কোনটা সঠিক? ঠিক আছে, চলো কোনটা হবে। এই তো এই যে গ্রাফটা মনে আছে, এই যে এরকম একটা গ্রাফ আছে, এটা ম্যাক্সিমামে ওমেগা 0 আর দুটো অর্ধ, যেটা অর্ধ ক্ষমতা ছিল। তো এখানে বেশিটা ওমেগা 2 বলেছে, কমটা ওমেগা 1 বলেছে। তো কি হয় বলো, মনে করার চেষ্টা করি। ওমেগা 1 ওমেগা 2 কত হবে, দেখো লিখে আছে মেবি একটা, কমটা বোধহয় লেখা আছে, এটাই হয় ওমেগা0² প্লাস r² বাই কত, 4l² আছে। ঠিক আছে, এটা রুট, যেহেতু ওমেগা 1 কম তাহলে মাইনাস দাও, তাহলে r/2l। আর যখন ওমেগা 2টা বেশি, ওমেগা 2টা এখানে বেশি বলেছে, তাহলে ওমেগা0² প্লাস r² বাই 4l² প্লাস কত হয়, r/2l। তো এটা ওমেগা 1 ওমেগা 2 হয়, অর্ধ কম্পাঙ্কের ক্ষমতা দুটো। এবার তুমি বলো, এটা তো হয়, এটা তো এটা হবে, এটা সঠিক, এটা তো অনুনাদি কম্পাঙ্ক ডিরেক্ট। এটা গুণ করে দেখো তো, এটা আর এটাকে গুণ করো, এটা গুণ করলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a² মাইনাস বি স্কোয়ার। তো a² মাইনাস বি স্কোয়ার করলে এটা স্কোয়ার মানে রুট চলে গেল, এটা মাইনাস করলে এটা কেটে যাবে, শুধু ওমেগা0²। ঠিকই আছে, এটাও হবে ওমেগা 1, এটা তো হবেই, দেখে নাও। তাহলে সবগুলোই সঠিক। বুঝতে পারলাম? এই হচ্ছে, এখান থেকে তুমি বলতে পারো, গুণ করে দেখো, এই দুটোকে গুণ করো, a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার করলে এই পার্টটা কেটে যাবে, শুধু এটা পড়ে থাকবে, এটা হয়ে গেল। আর এটা তো জানাই আছে, তাহলে সবগুলোই ঠিক হবে, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি শ্রেণী সংযোগে R সমান 400 ওহম, L সমান 100 মাইক্রোহেনরি এবং C সমান 1 মাইক্রোফ্যারাড এই সংকেতকে 225 sin 2000 t ভোল্ট মানের উৎসের সঙ্গে যোগ করা হলো। অপশন দেওয়া আছে, বর্তনীর প্রতিরোধ হবে, অপশন দেওয়া আছে, প্রবাহের C সমান হবে, অপশন দেওয়া আছে।
তো চলো করা যাক তাহলে কী করে করব। তো প্রতিরোধের ফর্মুলা কি, এলসিআর বর্তনীর প্রতিরোধ ফর্মুলা কি, √r² প্লাস কি হয় ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। হ্যাঁ কিনা, চলো ভ্যালু বসিয়ে দিই। আর এর ভ্যালু কত বলেছে 400 স্কোয়ার প্লাস ওমেগা এল কত, ওমেগা মানে কত, ওমেগা টি সাইন ওমেগা টি, ওমেগা মানে 2000, তাহলে 2000 ইন্টু এল ভ্যালু কত বলো 100 মাইক্রোহেনরি, মানে 100 ইন্টু 10⁻⁻6 মাইনাস 1 কি ওমেগা সি, ওমেগার ভ্যালু আবার 2000 ইন্টু কত বলো 10⁻2000, আর সি এর ভ্যালু 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6 ফ্যারাড তার কি স্কোয়ার। চলো করা যাক তাহলে, এটা রেখে দিচ্ছি 400 স্কোয়ার প্লাস এটা কত আসবে ভাবা যাক, কটা শূন্য 1 2 3 4 5, 5টা শূন্য তাই না, আর এখানে কটা আছে 6টা, তার মানে এখানে কত হচ্ছে 0.2 আসছে কি, আচ্ছা এটা মিলি হেনরি হবে মেবি, গন্ডগোল করেছে 1 ওমেগা এল 100 মিলি হেনরি হলে 10⁻⁻ কত যেন আসছে 3 আসছে, 10⁻⁻ যদি 3 আসতো তাহলে 3টা কেটে যেত 200 হতো। আর আচ্ছা এটা কত আসছে একবার দেখে নিই, 1/2 মানে 0.5, 3টা কেটে গেল মানে 500, 300 আর এটা আসছে 500, তাহলে এটা -500 আসবে, 3টে কাটলো হাফ 0.5 ওপরে গেলে এটা 500 আসছে, ঠিক আছে। তাহলে এটা মিলি হেনরি হবে গো, এটা মাইক্রো মেবি হয়তো মিস্টেক করে লিখেছে, এটা মিলি যদি করি তাহলে 10⁻⁻3, তাহলে 3টে কেটে গেল তাহলে 200, হ্যাঁ ওটা মিলি হবে, ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে 200 - 500 কত 300 স্কোয়ার প্লাস 400 স্কোয়ার মানে তার মানে কত 300 স্কোয়ার প্লাস 400 স্কোয়ার কত হয় বলো, 200 মানে -300 স্কোয়ার করলে কত 9000, এখানে কত 16000, 25000 হয়ে যাবে, তাই তো 2500 না 25000 আসছে 16 পর 4টা শূন্য আসছে 16000, মানে আরও 0 আসবে, 25-এর জন্য 5, 2টো শূন্য, হ্যাঁ 500 দেখেন এটা আসবে, মানে ওটা 16900 ঠিক 1,60,000, 4 4 16 পর 4টা শূন্য, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে 500, তাহলে উত্তর প্রথমে 500 কোনটা আছে তাহলে এটা হবে, বুঝতে পারলাম। তাহলে জেড পেয়ে গেলাম 500, এটা মনে রাখবে, এই হচ্ছে ফর্মুলা আমাদের জানা আছে এলসিআর বর্তনীর ক্ষেত্রে। নেক্সট কি বলছে শীর্ষমান, তো শীর্ষমানের ফর্মুলা কি বলো, I0 সমান কি V0/Z, এটা তো শীর্ষমানের ফর্মুলা, V0 কত এই তো এটা, V সমান V0 সাইন ওমেগা টি, তাহলে V0 কত 225 বাই বলো জেড কত পেলাম 500, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে অলমোস্ট এটা কত 225, এটাকে 250 বললে হাফের কাছাকাছি চলে আসছে, হাফ মানে 0.5 এরকম সামথিং কিছু একটা আসবে 0.05, এটা ক্যালকুলেশন করো কত আসছে 225 V0 25 আর 225, 1 সেকেন্ড কোয়েশ্চেনটা আমি একবার দেখিনি ঠিকঠাক দেওয়া আছে কিনা, 25 আর 225, এটা 25, প্রিন্টিং মিস্টেক এত হলে হয়, তাহলে এটা কত 25 গুলো 20 1 বাই কত 20 মানে 0.05, এটা হবে দেখে না, এটাও পুরোটাই প্রিন্টিং মিস্টেক ছিল, এখানে 25 একটা হতো আর এখানে মিলি হেনরি হতো, ঠিক আছে। তাহলে এটা হবে আনসার, তাহলে অপশান 0.05 অপশান এ, বুঝতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন এটা ট্রাই করি কি বলছে দেখে নাও এটাই। আচ্ছা পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, পজ করে ট্রাই করি। পরেরটা বলছে একটি এলসিআর শ্রেণী বর্তনীতে L 2 হেনরি, C 32 মাইক্রোফ্যারাড এবং R 10 ওহম, বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক ওমেগা R এবং কিউ গুণাঙ্ক কত। মনে রাখবা সাধারণত অনুনাদি কম্পাঙ্ক বলতে F বোঝায়, এই যে এই ফর্মুলাটা বোঝায় সাধারণত, কিন্তু এখানে ওমেগা উল্লেখ করেই দিয়েছে, যেহেতু ওমেগা উল্লেখ করে দিয়েছে ওমেগা R মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের 1/√LC এই ফর্মুলা ইউজ করতে হবে। L এর ভ্যালু কত বলো, L এর ভ্যালু দেওয়া আছে 2 হেনরি, C এর ভ্যালু কত 32 × 10⁻⁻6 মাইক্রো, বলো 2 × 32 মানে 64 মানে 8 বাইরে এলো, আর 10 কত আসবে বলো 10⁻³ আসবে, যেহেতু -6 আছে, তাহলে ওপরে গেলে কত 1000/8 কত আসছে চেক করে নাও তো, 1000/8 করলে কত আসবে 125 এত আসবে, এত হার্জ, ঠিক আছে। কিউ গুণাঙ্কের ফর্মুলা কি, কিউ গুণাঙ্ক সমান লিখে দেবা 1/r√L/C, এটা হচ্ছে কিউ গুণাঙ্কের ফর্মুলা। 1/r, আর এর ভ্যালু কত 1/10 √L, L এর ভ্যালু কত 2 হেনরি বাই C এর ভ্যালু কত 32 মাইক্রোফ্যারাড, তাহলে 32 × 10⁻⁻6। এবার বলো এটাকে দিলে 16 হবে, 16-এর জন্য বাইরে 4 আসবে, তাহলে নিচে 40, আর উপরে গেলে 10⁻6 হয়, তাহলে রুট থেকে বেরিয়ে গেলে 10⁻3, তার মানে কত আসছে দেখো তো, এটা 16, 10⁻3 0 0 কাটলো 4/25 আসবে,
তাহলে এটা না করলেও হতো, কারণ 125 তো চলে এসেছিলো, শুধু দেখালাম। দেখো যখন দুটো অপশান থাকবে না, দুটো আনসার বের করতে পারবে, দুটো বের করার প্রয়োজন নেই, যে কোনো একটা করবে সাধারণত। যেমন দেখো 120, 520, 125, 825 সবগুলো আলাদা, মানে একটা এলো মানে পরেরটাও আসবেই, সঠিক হবে। তার মানে 125 চলে এসেছে, তো 125 কোথায় আছে? এখানে আছে, তাহলে এটাই সঠিক আনসার, এটা বের করার প্রয়োজনই নেই। তবুও দেখালাম যে কিউ গুণাঙ্ক কী করে বের করতে হয়। নেক্সট, শ্রেণী সমবায়ে এলসিআর বর্তনীতে প্রবাহ ভোল্টেজ একই দশায় থাকে। একই দশায় থাকা মানে কি বলো? প্রবাহ ভোল্টেজ একই দশায় আছে মানে এরা অনুনাদি অবস্থায় আছে, এইভাবে মনে রাখবা। প্রবাহ ভোল্টেজ একই দশায় থাকার মানে অনুনাদি অবস্থায় থাকা। আর পরের কোয়েশ্চেন কি বলছে? সি সমান 20 মাইক্রোফ্যারাড, আর 10 ওহম এবং 50 আর তড়িৎচালক বল যুক্ত থাকলে সাবেশাঙ্কের মান কত? ওকে, কেন বলো তো? এখানে সি দেওয়া আছে, আর দেওয়া আছে, এল দেওয়া নেই, কিন্তু এলসিআর বর্তনীতে এলটা চেয়েছে। আচ্ছা বলো, একই দশায় আছে মানে অনুনাদি অবস্থায় আছে মানে এক্সএল সমান এক্সি, মানে ওমেগা এল সমান কী বলতে পারি বলো? 1/কি ওমেগা সি। তাহলে আমরা ডিরেক্ট ফর্মুলা এইভাবেও করতে পারতাম। এখান থেকে তো এফটা এসেছিলো, মনে আছে? এখান থেকে তো এফ কি এসেছিলো? 1/2π√LC। কোথা থেকে এসেছিলো? এখান থেকে এসেছিলো। ওমেগা স্কোয়ার করো, এলসি চলে আসবে, এখান থেকে তো এসেছিলো। দেখো মনে করো, ওমেগা স্কোয়ার মানে কত? 1/LC। ওমেগা মানে কি হয়? তাহলে ওমেগা সমান কত হবে বলো? 1/√LC। ওমেগা মানে কত? 2πf সমান কত? 1/√LC। তাহলে এফ সমান কি? এই তো অনুনাদি অবস্থায় আছে মানে ডিরেক্ট অনুনাদি কম্পাঙ্কের ফর্মুলা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? কারণ অনুনাদি অবস্থা থেকে এই জিনিসটা এসেছে। তাহলে আমাদের কি বের করতে হবে বলো? সাবেশাঙ্ক। সাবেশাঙ্ক মানে কি? আমাদের এল বের করতে হবে। তাহলে কাজ করি, দুই দিকে স্কোয়ার করে দিলাম। তাহলে এফ স্কোয়ার সমান কত? 1/4π² ইন্টু কত? LC। তাহলে এল সমান কত হলো? 1/4π² ইন্টু এফ স্কোয়ার ইন্টু সি, হ্যাঁ কি না? 1/4 ইন্টু পাই মানে 3.14, স্কোয়ারকে আমরা 10 ধরতে পারি, অলমোস্ট কাছাকাছি। এফ এর ভ্যালু কত? 50, 50-এর স্কোয়ার করে দাও। আর সি এর ভ্যালু কত বলেছে বলো? 20 মাইক্রোফ্যারাড। তাহলে 20 ইন্টু কত? 10⁻⁻6। এক কাজ করি, 10⁻, আগে জিরো লোকে বাদ দিয়ে একটা জিরো, স্কোয়ার করলে কটা জিরো বলো? দুটো। তাহলে দুটো, একটা 3টে হলো আর একটা 4টা, তাহলে 4টা কেটে গেল। তাহলে 4টা কেটে গেল, -2 থাকলো, তাহলে -2 মানে ওপরে 100 নিয়ে চলে গেলাম। তাহলে কত? 4 ইন্টু 5-এর স্কোয়ার 25 ইন্টু কত? 2, মানে 10⁻এর গল্প সব শেষ করে দিলাম। 4 25 100, 100 গেলে আনসার 0.5 হবে। 0.5-এর আশেপাশে কোনটা আছে? এটা হবে। কেন 0.507 এলো বলো তো? কারণ আমরা পাই স্কোয়ারকে একদম 10 ধরে নিয়েছি, কিন্তু অ্যাকিউরেট তো 10 হবে না, 10-এর একটু এপাশ ওপাশ হবে। তো আমরা যেহেতু 10 ধরে নিতে পারি, তার জন্য ক্যালকুলেশন এরকম এলো, বুঝতে পারলাম? আচ্ছা, পরের কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। পরিবর্তী প্রবাহের শীর্ষমান I0, বা এটাকে এইভাবেও দিতে পারে, I সমান I0 sin ωt, এইভাবেও ভাষাটা দিতে পারে, একই জিনিস, ঠিক আছে? তো যাই হোক, এটাও বলতে পারে বা ডিরেক্ট এভাবে I0 বলতে পারে। পূর্ণচক্রে গড় মান বলো? সাইন কার্ভের পূর্ণচক্র মানে এটা। তো পূর্ণচক্রে গড় মানে কি? ওপরে যতটা নিচে ততটাই। তাহলে ওপরে যতটা প্লাস নিচে মাইনাস, তাহলে গড় করলে কত? 0 চলে আসবে, ঠিক আছে? আর যদি অর্ধচক্রে বলে তাহলে 2I0/π, এটা মনে রাখিও, ঠিক আছে? এটা দেখবে ওয়ানশট বা ডিটেলসেও করে দেওয়া আছে, বা বই থেকে ওই জায়গাটা দেখে নিতে পারো। সিম্পলি অ্যাভারেজের ফর্মুলা ফেললেই চলে আসবে 2I0/π, ঠিক আছে? দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটা এলসি বর্তনীর স্বাভাবিক কম্পাঙ্ক অপশন দেওয়া আছে, কোনটা হবে? এলসি বর্তনীর স্বাভাবিক কম্পাঙ্ক মনে রাখবা, যেটা অনুনাদি কম্পাঙ্ক ছিল তার সাথে সমান 1/2π√LC। ট্রান্সফরমারের কার্যনীতি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? অপশন দেওয়া আছে, সাবেশ, ঘূর্ণি প্রবাহ, পারস্পরিক আবেশ, হিস্ট্রেসিস। মনে আছে ট্রান্সফরমার মানে কি? দুটো কুণ্ডলী এরকম আছে, হ্যাঁ কি না? এখানে কারেন্ট যাবে, এখানে আবেশ সৃষ্টি হবে, তাহলে পারস্পরিক আবেশ, অপশন সি। নেক্সট, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটি বাড়ানো হয়? এই জিনিসটা বুঝতে হবে। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোন জিনিসটি বাড়ানো হয়? তো প্রথম আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। স্টেপ ডাউন মানে কি? ভোল্টেজ কমবে, ঠিক আছে? আচ্ছা, এবার শোনো, পি সমান আমরা জানি VI, ক্ষমতা সমান VI। তো ক্ষমতা চেঞ্জ হবে না, যে প্রাথমিক কুণ্ডলীতে যে পরিমাণ ক্ষমতা, সে গৌণ কুণ্ডলীতে সেই পরিমাণ ক্ষমতায় যাচ্ছে। একদম আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনো এনার্জি লস হচ্ছে না, এখানে যা ক্ষমতা এখানে সেম ক্ষমতা, ঠিক আছে? দু জায়গার পি সেম। এবার তুমি বলো, যদি স্টেপ ডাউন মানে ভোল্টেজকে কমাবে, কিন্তু এটা ধ্রুবক সেম থাকতে হবে, তাহলে কারেন্টকে কী করতে হবে? বাড়তে হবে। তাহলে কি? প্রবাহ মাত্রা বাড়বে। তাহলে প্রবাহ মাত্রা বাড়বে, বিভব তো কমবে, ক্ষমতা অপরিবর্তিত থাকবে, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। মাথায় ঢুকলো? তাহলে কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, এটুকু মাথায় রাখবা। কী করে হলো বুঝতে পারলাম? পিটা ধ্রুবক থাকতে হবে, তাহলে ভি যদি কমে তাহলে আইকে কী হতে হবে? ধ্রুবককে সেম রাখার জন্য বাড়তে হবে, বা এইভাবে ভাবো। তাহলে আই সমান কী হয় বলো? P/V, হ্যাঁ কি না? তো পি তো কনস্ট্যান্ট,
তাহলে ভি যদি কমে আই কী হবে, বাড়বে, যেভাবে ভাববা। নেক্সট, একটি আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত 10, যদি গৌণ কুণ্ডলীর প্রবাহ 10 হয় তবে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ কত? আগে বলো, আদর্শ ট্রান্সফরমারের ফর্মুলা তো একটাই ছিল, ভিএস বাই ভিপি এনএস বাই এনপি, আর কি ছিল উল্টো এটা, আইপি বাই আইএস। তো আমরা এটুকু ইউজ করবো যেহেতু পাক সংখ্যা বলছে আর প্রবাহ। পাক সংখ্যার অনুপাত মানে কি মনে রাখবা, গৌণ বাই প্রাথমিক, প্রাথমিক বাই গৌণ নয়, গৌণ বাই প্রাথমিক। তাহলে পাক সংখ্যার অনুপাত এনএস বাই এনপি, এটা 10 বলেছে। আর কি বলেছে, গৌণ কুণ্ডলীর প্রবাহ মানে এস বলে দিয়েছে 10, তাহলে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ আইপি চেয়েছে, তাহলে আইপি সমান কত, 10 × 10 কত, 100, অপশন সি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, পরের কোয়েশ্চেনে ট্রাই করি। পরেরটা দেখো, একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 500 ও 5000, মুখ্য কুণ্ডলী 20 ভোল্ট 50 হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত, গৌণ কুণ্ডলীর আউটপুট কত হবে? মনে রাখবা প্রথমত কম্পাঙ্ক চেঞ্জ হবে না, কোথায় চেঞ্জ হয়নি, 50 হতে পারে, এটা হতে পারে না, এটা হতে পারে না, দেখো কম্পাঙ্ক চেঞ্জ হয়েছে, কম্পাঙ্ক কখনোই চেঞ্জ হবে না। তাহলে আমাদের কী বের করলে হবে, ভোল্টেজটা বের করলে হবে, পাক সংখ্যা জানি, ভোল্টেজ বের করলে হবে, তাহলে এই ফর্মুলা ইউজ করবো। তাহলে ভিএস বাই ভিপি সমান কী বলো, এনএস বাই এনপি, হ্যাঁ কি না? ভিএস মানে গৌণ কুণ্ডলীর প্রবাহ, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ভিএস, আর ভিপি কত বলে দিয়েছে দেখো, প্রাথমিক কুণ্ডলী বা ইনপুট যা বলবে বলো 20, এনএস কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, পরেরটা কত 5000, আর প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা কত বলেছে 500, তাহলে 10 আসবে, তাহলে কোনো গুণ করলে কত হবে, 20 × 10 মানে কত, 200, তাহলে উত্তর 200 হবে, 200, অপশন বি। পরের কোশ্চেন কী বলছে দেখো, একটি আদর্শ আদর্শ নয়, কেন আদর্শ নয় দেখো নিজে থেকে বুঝতে পারবা। এই যে ফর্মুলা লিখলাম এটা কেবলমাত্র আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য। পরেরটা কি বলছে, একটি ট্রান্সফরমারে 220 ভোল্ট ইনপুট মানে কি, তাহলে এটা বলো ভিপি, ইনপুট প্রয়োগ করা হলো, আউটপুট মানে কি বলো এস, তাহলে ভিএস আর আইএস দেওয়া আছে, ভিএস আইএস। যদি ট্রান্সফরমারের কর্মদক্ষতা 80% হয় তবে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মানে আইপি চেয়েছে। চলো তাহলে কী করে করবো, কর্মদক্ষতা মানে কি, এটা সমান কি বলো, আগে এটা বুঝতে হবে, আউটপুট ক্ষমতা বা ইনপুট ক্ষমতা, আউটপুট ক্ষমতা কি ভিএস আইএস, ইনপুট ক্ষমতা কি ভিপি আইপি। ইটা কত পার্সেন্ট বলেছে, 80%, 80% মানে কত 80/100, হ্যাঁ কি না? ভিএস আইএস দেখো কত বলা আছে 440 ইন্টু কত 2, ভিপি কত, ভিপি বোধহয় বলা আছে 220 ইন্টু আইপি চেয়েছে। কাটাকাটি করা যাক, এটা কাটলে কত হয়ে যাবে 4/5 হবে, এটা কাটলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, 2 এ 2 কত 4, 4 কেটে গেল, তাহলে আইপি সমান কত 5, তাহলে উত্তর 5 হবে। বুঝতে পারলাম। নেক্সট, ট্রান্সফরমারের মজ্জা গঠনে কোনটি সবচেয়ে উপযুক্ত, এটা আমরা পদার্থের চুম্বক ধর্ম চ্যাপ্টারে পড়ে এসেছি, ঠিক আছে। ট্রান্সফরমারের জন্য কী নির্ণয় করা হয়, কী ইউজ করা হয়, লোহা মানে কাঁচা লোহা লেখা সঠিক উচিত ছিল, কাঁচা লোহা ছিল না শুধু লোহা ছিল, দাঁড়া আমি একবার চেক করে নিই কোয়েশ্চেনটা, কাঁচা লোহা আর শুধু লোহা, হ্যাঁ নরম লোহা বা কাঁচা লোহা এটা বেশি বলা উচিত, নরম লোহা বা কাঁচা লোহা, ঠিক আছে। নেক্সট, একটি এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1/√3, এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক হবে, অপশান দেওয়া আছে। এটা কিন্তু পদার্থের চুম্বক ধর্মে এক্সপ্লেন করা হয়েছিল, ঠিক আছে। তো নিচের কোয়েশ্চেনটা কি বলছে দেখে নাও। নিচের কোয়েশ্চেন বলছে এলআর বর্তনীর ক্ষমতা গুণক, তো আমাকে বলো এলআর বর্তনীর ক্ষমতা গুণক, cos থিটা মানে আমরা কি জানি r/z, তো r বাই কত বলো, z মানে কি √of এলআর যেহেতু, তাহলে r² প্লাস এল মানে কি এক্সএল মানে কি ওমেগা এল তার স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এটা কত বলে দিয়েছে, এই জিনিসটা বলেছে 1/√3। আচ্ছা ঠিক আছে, দুই দিকে স্কোয়ার করে দিলাম, এটা মানে এটা, এটা মানে এটা, তাহলে এটুকুকে ভাবো এখন, দুই দিকে স্কোয়ার করো, তাহলে r² বাই কত r² প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, আর কত 1 এর 3 কোণে গুণ করো, তাহলে r² প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার মানে কত 3r², তাহলে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার মানে কত হয়ে যাবে 2r², এটা একটু আমরা মনে রাখি, ঠিক আছে। নেক্সট কি বলছে, পরের ক্ষেত্রে ক্ষমতা গুণক বলেছে কত হবে, তো পরের ক্ষেত্রে কম্পাঙ্ক কী করতে বলেছে দ্বিগুণ, তাহলে আমরা ওমেগার জায়গায় কত লিখবো বলো 2 ওমেগা, তাহলে 2 ওমেগা এল তার কী করে দেবো স্কোয়ার, তাহলে বলো কত হবে r/r² রেখে দিলাম, 2 এ 2 কত বলো 4, তাহলে 4 ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, আর রেখে দিলাম বাই √of r² বলো ওমেগা স্কোয়ার এল স্কোয়ার মানে কি 2r, তাহলে 2r² ইন্টু 4 মানে 8r², তাহলে কত হবে বলো r/√of কত হয়ে যাবে বলো r² প্লাস 8r², 9r², ঠিক আছে। তার মানে r বাই কত হয়ে যাবে 3r, আর কেটে গেল মানে 1/3, অপশান এ।
ঠিক আছে, পরের কোয়েশ্চেন কি বলছে, পরের কোয়েশ্চেনটা আমি বলে দিই। এটা তড়িৎচুম্বকীয় আবেশের এমসিকিউ এ বলেছিলাম, তবুও আরও একবার রিপিট করে দিচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে L/R, CR আর √LC এদের মাত্রা কার সাথে সমান হয়? এদের মাত্রা পরীক্ষায় যে কোনো একটা চাইবে, আমি তিনটে লিখছি। এই তিনটে রাশির মাত্রা L/R, CR, √LC এদের মাত্রা মনে রাখবে সময়ের মাত্রার সমান, এটা যেন মনে থাকে। এটাকে অপশানে এইভাবে দেওয়া থাকে M0, L0, T এইভাবেও দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা মনে রাখিও। কেন হয়, কিসের জন্য হয়, সব এক্সপ্লেন করে দিয়েছিলাম। সেই তড়িৎচুম্বকীয় আবেশের যে এমসিকিউ করেছিলাম সেখানেই বলে দিয়েছিলাম। তারপরে তড়িৎচুম্বকীয় আবেশের ডিটেলস ভিডিও, অনশট ভিডিও, পরিবর্তী প্রবাহের ডিটেলস ভিডিও, অনশট ভিডিও সব কিছুতে এগুলো এক্সপ্লেন করা হয়েছে কিসের জন্য সময় হচ্ছে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের কি বলবো সব এমসিকিউ। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখছি। আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটা জিনিস শুধু চেক করে নিই। আচ্ছা, এই দুটো একটু এমসিকিউ দেখে নাও। একটা হচ্ছে কিউ গুণাঙ্কের রাশি মানাটা মুখস্থ রাখিও, যে ω0/Δω, বা এটাকে ω0 L/R বা 1/R √LC, এই দুটো ফর্মুলা অবশ্যই মুখস্থ রাখবা কিউ গুণাঙ্কের, ঠিক আছে? নেক্সট আর একটা কি, সেটা হচ্ছে এল সাবেশাঙ্কের একটি আবেশকের দুই প্রান্তে একটি এসি উৎস ই সমান ইউনিট সাইনোমাইডে যুক্ত করা হলে প্রবাহের শীর্ষমান কত হবে? এটা কোন সালের কোয়েশ্চেন? HS 2015 কোয়েশ্চেন, দেখে নাও। তো কোনটা হবে বলো? বুঝতে পারছো, এল সাবেশাঙ্ক সাথে উৎস যোগ করছে, মানে বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী। তো বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীর সর্বোচ্চ প্রবাহ I0 সমান কী হয় আমরা জানি? V0/কি XL। তো V0 জায়গায় কী আছে এখানে বলো? আচ্ছা, আগে ফর্মুলা লিখি V0। তো V0 জায়গায় কী আছে বলো? এখানে E0 আছে, আর XL মানে কি? ω/L, তাহলে V0/ω/L, অপশান বি। বুঝতে পারলাম, এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনাও করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।